কোর্স 509 ব্লক 1 ইউনিট 2 এর আলোচনায় তো বিগত দিন আমরা যেগুলো দেখেছিলাম সেগুলো হচ্ছে সমাজবিজ্ঞান পাঠ্যক্রমকে প্রভাবকারী বলসমূহ, ঔপনিবেশিক উত্তরাধিকার, জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি, স্বাধীনতা পরবর্তী সমাজবিজ্ঞান পাঠ্যক্রম সংক্রান্ত বাদানুবাদ, জাতীয় সংহতি ও বৈদেশিক বোঝাপড়া, ধর্মনিরপেক্ষতা এবং সাম্প্রদায়িকতা। তো তার পরের অংশ আজকে আমরা কন্টিনিউ করছি। প্রথমে বলছি এনআইওএস ডিএলএড থেকে যে বাংলা স্টাডি ম্যাটেরিয়াল ডাউনলোড করার জন্য দিয়েছে সেগুলো আপনি যদি না নিয়ে থাকেন সেগুলো নিয়ে বসে পড়েন, সেখান থেকে আমি দেখে দিচ্ছি কি কি জিনিস শিখতে হবে। তো এখন রয়েছি কোর্স 509 ব্লক 1 ইউনিট 2 এর 45 নাম্বার পেজে। তো সেখানে যে জিনিসগুলো দাগ দেওয়া আছে সেগুলো একবার দেখে নেই, এইগুলো দাগ দিয়ে রাখবেন কারণ ওইখান থেকে বিভিন্ন রকমের প্রশ্ন হতেই পারে। তো প্রথমে যেটা লেখা আছে যে সমাজের এবং ইতিহাসের অনুন্নত এবং লাঞ্ছিত সদস্যদের বলা হয় সাভাল্ট। যে শব্দটি 1980 শতকের শুরুর দিকে সামাজিক এবং ঐতিহাসিক প্রেক্ষাপটে প্রান্তিক এবং শোষিত মানুষদের ক্ষেত্রে গৃহীত হয়েছিল। তো প্রশ্ন হচ্ছে সমাজের ও ইতিহাসের অনুন্নত ও লাঞ্ছিত সদস্যদের কি বলা হয়, সেটা হচ্ছে সাভাল্ট। সাভাল্ট শব্দটি কবে গৃহীত করা হয় বা কবে শুরু হয়, কোন প্রেক্ষাপটে, সেটা হচ্ছে 1980 শতকে সামাজিক এবং ঐতিহাসিক প্রেক্ষাপটে প্রান্তিক এবং শোষিত মানুষদের ক্ষেত্রে সেটা ব্যবহার করা হয়। সাভাল্টার্ন দৃষ্টিভঙ্গি ইতিহাসকে অনেক কাছ থেকে পর্যবেক্ষণ করে এবং চেষ্টা করে ব্রিটিশ ভারতীয়দের প্রতি পক্ষপাতিত্ব কমাতে। তো সাভাল্টার্ন মানুষ কারা? সাভাল্টার্ন মানুষ হচ্ছে, দেখুন, যে যারা নিজেদের মনে করে যে প্রান্তিক, নিপীড়িত এবং শোষিত, যাদের উন্নয়নের কথা সরকার একবারও ভাবেনি, তাদেরকেই সাভাল্টার্ন বলা হচ্ছে। তো সাভাল্টার্নের সংজ্ঞাতে সেই সকল মানুষের কথা বলা হয়েছে যাদের কণ্ঠস্বর রোধ করা হয়েছে, যাদের বাক স্বাধীনতা ছিল না, যারা নিপীড়িত ছিল, যাদের উপর অত্যাচার করা হতো, সেই সব মানুষদের সাভাল্টার্ন বলা হচ্ছে। তো সাভাল্টার্নের দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে কিছু আন্দোলন করা হয়েছিল। সাভাল্টার্ন যারা মনে করতো যে আমরা প্রান্তিক, আমরা শোষিত, আমরা নিপীড়িত, আমাদের কথা মানা হচ্ছে না, আমাদের কণ্ঠস্বর রোধ করে দেয়া হচ্ছে, সেগুলো কিন্তু এক সময় বিশাল আন্দোলনের রূপ ধারণ করে। সেই আন্দোলন কিন্তু যে সাঁওতাল বিদ্রোহ বা চম্পারণ সত্যাগ্রহ বা বারদৌলি সত্যাগ্রহ, সেসব কিন্তু এইসব মানুষদের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আন্দোলন। তো এক্ষেত্রে কিন্তু সাভাল্টার্ন জিনিসটা কিছুটা হয়তো বুঝতে পেরেছেন। তো সাভাল্টার্ন মানে হচ্ছে যারা শোষিত, যারা নিপীড়িত, পরবর্তীতে যারা আন্দোলন করেছিল তাদেরকে সাভাল্টার্ন বলা হচ্ছে। তো এক্ষেত্রে যদি সাভাল্টার্ন সম্বন্ধে আরো জানতে চান, গুগল করলেই কিন্তু বিস্তারিত তথ্য পেয়ে যাবেন, সেখানে দেখে নেবেন। আর এখন শিকার মতো জিনিস কি যেটা দেখলাম সেটা হচ্ছে গিয়ে সাঁওতাল বিদ্রোহ কবে হয়েছিল, সেটা হচ্ছে 1855 সালে। চম্পারণ সত্যাগ্রহ কবে হয়েছিল, 1917 বা 18 সালে। বারদৌলি সত্যাগ্রহ কবে হয়েছিল, 1928 সালে। তো সেই পয়েন্টগুলো একটু দেখে রাখবেন। 46 নাম্বার পেজে লিঙ্গ, জাতি এবং উপজাতি দৃষ্টিভঙ্গি সমূহ এর উপর কিন্তু একটা টেবিল দিয়েছে। বিভিন্ন রাজ্যে মোট জনসংখ্যা কত রয়েছে, তার মধ্যে পুরুষ কতজন রয়েছে, নারী কতজন রয়েছে, সেটা ভারতবর্ষের সবটা স্টেট এবং ইউনিয়ন টেরিটরি সবটা দিয়ে দিয়েছে। তো এক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, 2 পৃষ্ঠা জুড়ে একটা টেবিল দেওয়া আছে। এক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, দেখুন যে লক্ষ্য করার মতো জিনিস হচ্ছে গিয়ে মূল জনসংখ্যার শিক্ষার হার। এক্ষেত্রে কিন্তু শিক্ষার হারটা দিয়েছে, এখানে মোট জনসংখ্যা যেটা দিয়েছে, মোট জনসংখ্যা লিখেছে, এক্ষেত্রে কিন্তু শিক্ষার হার দিয়েছে। মোট জনসংখ্যার মধ্যে শিক্ষার হার কত, পুরুষের মধ্যে শিক্ষার হার কত, নারীদের মধ্যে বা মহিলাদের মধ্যে শিক্ষার হার কত, সেই টেবিলটা দিয়েছে। তো শিক্ষার হার সবচেয়ে কম যেটা দেখলাম মোট জনসংখ্যার ক্ষেত্রে, শিক্ষার হার সবচেয়ে কম দেখলাম সেটা হচ্ছে বিহারে। বিহারে শিক্ষার হার সবচেয়ে কম, এবং সবচেয়ে বেশি শিক্ষার হার যেটা দেখলাম সেটা হচ্ছে কেরালা। কেরালাতে শিক্ষার হার হচ্ছে 93.9% এবং বিহারে শিক্ষার হার হচ্ছে 63.8%। তো আমি যদি ধরি যে পুরুষ শিক্ষার হার, কোন রাজ্যের পুরুষদের শিক্ষার হার সবচেয়ে বেশি, সেক্ষেত্রেও আমি দেখবো যে বিহারে কিন্তু পুরুষদের শিক্ষার হার সবচেয়ে কম এবং কেরালাতে শিক্ষার হার সবচেয়ে বেশি। নারীদের ক্ষেত্রেও যদি দেখি তাহলে কেরালাতে নারীদেরও শিক্ষার হার বেশি এবং বিহারে নারীদেরও শিক্ষার হার কম। তো আমরা যে আরেকটা জিনিস পর্যবেক্ষণ করি যে কেরালাতে শিক্ষার হার হচ্ছে 93.9%। এক্ষেত্রে পুরুষ শিক্ষার হার কত, নারী শিক্ষার হার কত? পুরুষরা কিন্তু 96% শিক্ষিত এবং নারীরা 92% শিক্ষিত। আর বিহারে যেটা 63.8% মোট জনসংখ্যার শিক্ষার হার রয়েছে, 73.5% পুরুষরা শিক্ষিত এবং 53.3% নারীরা শিক্ষিত। এক্ষেত্রেও কি দেখলাম যে যেখানে শিক্ষার হার দেখছি পুরুষরা কিন্তু একটু বেশি শিক্ষিত হচ্ছে, নারীরা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। যদিও বর্তমান চিত্রটা হয়তো কিছুটা পরিবর্তিত হয়েছে। তো সেগুলো একটু দেখে রাখতে হবে। বা আপনার স্টেট যেটা, আপনার স্টেট যদি ওয়েস্ট বেঙ্গল হয় তাহলে পশ্চিমবঙ্গের শিক্ষার হারটা দেখে রাখবেন, সেটা
পরবর্তী পেজে রয়েছে এই যে পশ্চিমবঙ্গের মোট শিক্ষার হার, জনসংখ্যার মধ্যে মোট শিক্ষার হার হচ্ছে 77.1, এক্ষেত্রে পুরুষ শিক্ষিত হয়েছে 82.7% এবং মহিলারা শিক্ষিত হচ্ছে 71.2%। ত্রিপুরার ক্ষেত্রে মোট জনসংখ্যার 87.8% শিক্ষিত, তার মধ্যে পুরুষরা শিক্ষিত হচ্ছে 92.2% এবং মহিলারা শিক্ষিত হচ্ছে 83.1%। যদি আমি আসামের কথা বলি তাহলে আসামের ক্ষেত্রে মোট জনসংখ্যার 73.2% শিক্ষিত জনসংখ্যা, তার মধ্যে পুরুষরা শিক্ষার হার হচ্ছে 70.8% এবং মহিলাদের শিক্ষার হার হচ্ছে 67.3%। তো এইগুলো একটু দেখে রাখবেন। তো প্রশ্ন হচ্ছে কোন রাজ্যে শিক্ষার হার সবচেয়ে বেশি, তো সেটা আমরা জেনে গেছি, সেটা হচ্ছে কেরালা। কোন রাজ্যে শিক্ষার হার সবচেয়ে কম, সেটা হচ্ছে বিহার। তো বলতে পারে যে কোন রাজ্যে পুরুষের শিক্ষার হার সবচেয়ে বেশি, সেটাও কিন্তু কেরালা। কোন রাজ্যে পুরুষের শিক্ষার হার সবচেয়ে কম, সেটা বিহার। মহিলাদের ক্ষেত্রেও একই চিত্র। তারপর দেখুন যে পুরা ভারতবর্ষ যদি ধরি, পুরা ভারতবর্ষে শিক্ষার হার কিন্তু 74.04%, অর্থাৎ সবটা স্টেটের গড় করলে আমি পাচ্ছি 74.04%। তো ভারতবর্ষের শিক্ষার হার 74.4%, আর এক্ষেত্রে পুরুষের শিক্ষার হার হচ্ছে 82.14% এবং মহিলাদের শিক্ষার হার হচ্ছে 65.46%। 47 নাম্বার পেজের নিচের অংশে দেখতে পাবেন যে লিঙ্গ অনুপাত দিয়েছে, অর্থাৎ প্রতি 1000 জন পুরুষের ক্ষেত্রে মহিলাদের সংখ্যা কত। তো ভারতবর্ষে সেই হার হচ্ছে 940, অর্থাৎ প্রতি 1000 জন পুরুষ প্রতি 940 জন নারী। বিহারের ক্ষেত্রে সেটা 916, ছত্তিশগড় 991, ঝাড়খণ্ড 947, ওড়িশা 978, পাঞ্জাব 893, উত্তরপ্রদেশ 908। তো আপনার রাজ্যের সেটা কি, সেটা আপনি আপনার রাজ্যের ওয়েবসাইট দেখলেই পেয়ে যাবেন বা বিভিন্ন তথ্য থেকে পেয়ে যাবেন। জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্স এর যে বইগুলো থাকে সেখানেও তথ্যগুলো থাকে। তো সেটা আমি এখন জাস্ট এখানে ধরে নিয়ে আমি শেয়ার করছি না, যদি প্রয়োজন পড়ে সবটা স্টেটের তথ্য আমার কাছে রয়েছে, আমি পরবর্তীতে সেগুলো শেয়ার করব। তো প্রশ্ন হচ্ছে যে ভারতবর্ষে প্রতি 1000 জন পুরুষ প্রতি নারীর সংখ্যা কত। চারটা অপশন রয়েছে, 940, 916, 947, 908। থেকে ভারতবর্ষে প্রতি 1000 জন পুরুষ প্রতি নারীর সংখ্যা হচ্ছে 940 জন। তো বিশ্বের দরবারে ভারতবর্ষ উন্নত দেশ হিসেবে পরিগণিত হয়। ভারতবর্ষ কিন্তু আগে ছিল উন্নয়নশীল দেশ, এখন যেটাকে উন্নত দেশ হিসেবে পরিগণিত করা হচ্ছে। তো সেটা একটা এমসিকিউ হতে পারে যে বিশ্বের দরবারে ভারতবর্ষ দেশ হিসেবে পরিগণিত হয়, উন্নয়নশীল দেশ, উন্নত দেশ, অনুন্নত দেশ, কোনোটিই নয়। তো সেক্ষেত্রে আনসারটা হবে যে উন্নত দেশ। সেটা আছে 48 নাম্বার পেজে। যাচ্ছি পরের পেজে 49 নাম্বার পেজে। সেখানে কি দেখতে পাচ্ছি, সেখানে দেখতে পাচ্ছি যে নির্বাচিত রাজ্যের তপশিলি জাতি এবং উপজাতির সাক্ষরতা। বিশেষ করে এই যে বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওড়িশা, উত্তরপ্রদেশ, এগুলো কিন্তু তপশিলি জাতি এবং উপজাতিদের সংখ্যা বেশি। তো এক্ষেত্রে যদি আমি তপশিলি জাতির সাক্ষরতা দেখি, ছত্তিশগড়ে তপশিলি জাতির সাক্ষরতার হার সবচেয়ে বেশি, 64% রয়েছে। আবার ছত্তিশগড়ে তপশিলি উপজাতিদের সাক্ষরতার হার সবচেয়ে বেশি রয়েছে, 52.1%। ভারতের যদি মোট জাতি এবং উপজাতির সাক্ষরতা আমি বিচার করি, তাহলে ভারতে তপশিলি জাতির সাক্ষরতার হার হয়েছে 54.69 এবং তপশিলি উপজাতির সাক্ষরতা হচ্ছে 47.10। এক্ষেত্রে ছত্তিশগড় কিন্তু সেই হারের চেয়ে উপরে রয়েছে। ছত্তিশগড়ে তপশিলি জাতি এবং উপজাতির সাক্ষরতার হার ভারতের যে লেভেল রয়েছে ইন্ডিয়ার মেইন লেভেলের চেয়ে একটু উপরে রয়েছে এই রাজ্য দুটো না, একটাই রাজ্য। তো যাই হোক, তো প্রশ্ন হচ্ছে যে ভারতীয় তপশিলি জাতি জনসংখ্যার কত শতাংশ স্বাক্ষর, সেটা হচ্ছে 54.69% স্বাক্ষর। ভারতীয় তপশিলি উপজাতি জনসংখ্যার কত শতাংশ স্বাক্ষর, সেটা হচ্ছে 47.1% স্বাক্ষর। কোন রাজ্যে তপশিলি উপজাতি জনসংখ্যা সর্বাধিক স্বাক্ষর, সেটা হচ্ছে ছত্তিশগড়। আচ্ছা, এগুলো দেখলাম। তো পরের যেটা রয়েছে সেটা হচ্ছে 1855 খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহের কথা উল্লেখ। আচ্ছা, তো সাঁওতাল বিদ্রোহ কবে হয়েছিল, যেটা আমরা আগের পৃষ্ঠায় পেয়েছিলাম, সাঁওতাল বিদ্রোহ 1855। 51 নম্বর পেজে প্রশ্ন রয়েছে যে ইতিহাস থেকে একটি সাভালটার্ন আন্দোলনের নাম করুন। তো আমরা দেখে নিয়েছিলাম সাভালটার্ন আন্দোলন তিনটা, একটা হচ্ছে সাঁওতাল বিদ্রোহ, একটা চম্পারণ সত্যাগ্রহ, একটা হচ্ছে ভারদৌলি সত্যাগ্রহ। তো সাঁওতাল বিদ্রোহ কবে হয়েছিল 1855, চম্পারণ সত্যাগ্রহ কবে হয়েছিল 1917-18 এবং ভারদৌলি সত্যাগ্রহ হয়েছিল 1928 খ্রিস্টাব্দে। পরে যেটা প্রশ্ন সেটা হচ্ছে সাক্ষরতার হারের বিচারে কোন শ্রেণী সব থেকে পিছিয়ে পড়া শ্রেণী। তো সেটার আনসার হচ্ছে উপজাতি নারীসমূহ। সাক্ষরতার বিচারে কিন্তু উপজাতি নারীসমূহ সবচেয়ে পিছিয়ে। দেখুন আবার টেবিলটা এক পলক দেখে নিচ্ছি। এই যে তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি রয়েছে দেখতে পাচ্ছি। তপশিলি জাতির ক্ষেত্রে বিহারে
আচ্ছা, এখানে কিন্তু মহিলা দেওয়ার কথা ছিল, পুরুষ দিয়ে দিয়েছে, যাই হোক। তো তপশিলি জাতির ক্ষেত্রে 15.6 যেটা আছে, মহিলার ক্ষেত্রে 15.5 রয়েছে। উপজাতির ক্ষেত্রে তপশিলি জাতির ক্ষেত্রে 49.2% রয়েছে, তপশিলি উপজাতির ক্ষেত্রে 39.3% রয়েছে, তপশিলি জাতির ক্ষেত্রে 22.5, 27.2, তারপর 40.3 এক্ষেত্রে রয়েছে 23.4, 30.5 এক্ষেত্রে 20.7। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে তপশিলি উপজাতি মহিলাদের ক্ষেত্রে সাক্ষরতার হার একেবারে কম। তো সেটাই প্রশ্ন, সাক্ষরতা হারের বিচারে কোন শ্রেণীটি সবচেয়ে পিছিয়ে পড়া? তো সেক্ষেত্রে হচ্ছে তপশিলি উপজাতি নারী সমূহ। 53 নাম্বার পেজে রয়েছে, দেখতে পাচ্ছেন বর্তমান জাতীয় চিন্তা অনুশীলন সমাজবিজ্ঞান পাঠ্যসূচি সংক্রান্ত। তো এক্ষেত্রে এনসিএফ 2005 নাগরিক শব্দের বদলে রাষ্ট্রবিজ্ঞান শব্দটি ব্যবহারে প্রস্তাবনা করা হয়েছে। নাগরিক শব্দটি ভারতীয় বিদ্যালয় পাঠ্যক্রমে ঔপনিবেশিক সময়ে রাজতন্ত্রের বিরুদ্ধে ক্রমবর্ধমান অনাস্থাকে বোঝানোর জন্য ব্যবহার করা হতো। নাগরিক জীবনে আনুগত্য এবং আস্থা এই দুটি বিষয়ের উপর গুরুত্ব প্রদান করাই ছিল মুখ্য বৈশিষ্ট্য। তো আগে যেখানে নাগরিক শব্দটা ব্যবহার করা হতো এনসিএফ 2005 অনুযায়ী, বর্তমানে সেটাকে রাষ্ট্রবিজ্ঞান শব্দ ব্যবহার করার প্রস্তাবনা দেয়া হয়েছিল। 54 নাম্বার পেজে দেখতে পাচ্ছি যে বর্তমান পাঠ্যক্রম চেষ্টা করে পাঠ্যপুস্তকের নশন পরিবর্তন করতে, শুধুমাত্র নির্দেশমূলক ভূমিকার মধ্যে সীমাবদ্ধ না রেখে আরো উদ্দেশ্যমূলক করে তুলতে। শিক্ষণ দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে পরিবর্তন আনা প্রয়োজন, যাতে শিক্ষার্থীরা সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে জ্ঞান এবং দক্ষতা অর্জন করতে পারে। 55 নাম্বার পেজে কিছু প্রশ্ন দিয়েছে, সেগুলো দেখে নিচ্ছি। এমন কিছু বিষয়কে তালিকাবদ্ধ করুন যা অধিকাংশ দেশের ক্ষেত্রে সাধারণ। তো সেগুলো হচ্ছে পরিবেশ, ব্যবসা, বাণিজ্য, মানবাধিকার, সমতা ইত্যাদি কিন্তু সকল দেশের ক্ষেত্রেই সাধারণ। তারপর 2 নম্বর প্রশ্ন, দক্ষিণ আফ্রিকায় সমাজবিজ্ঞানের পাঠ্যক্রমে কোন কোন বিষয় শেখানো হয়? তো আমরা সেগুলো দেখে দিচ্ছি। দক্ষিণ আফ্রিকায় সমাজবিজ্ঞান পাঠ্যক্রমের ক্ষেত্রে কিন্তু 8টি বিষয়কে সংযোজন করা হয়েছে। সেই 8টি বিষয় কি কি সেগুলো আপনি পাবেন হচ্ছে 52 নাম্বার পেজে। 52 নাম্বার পেজে রয়েছে এই যে দক্ষিণ আফ্রিকায় সংশোধিত জাতীয় পাঠ্যসূচিতে 8টি প্রধান বিষয়কে সমাজবিজ্ঞানে অন্তর্ভুক্ত করা হয়েছে, যেমন মানুষের সাথে মানুষের সম্পর্ক, মানুষ এবং পরিবেশের মধ্যে সম্পর্ক, যা সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং পরিবেশগত প্রসঙ্গ এবং আচরণের দৃষ্টিভঙ্গি, মূল্যবোধ এবং বিশ্বাস, এইগুলো কিন্তু দক্ষিণ আফ্রিকায় সংশোধিত জাতীয় পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারপরে যেটা প্রশ্ন যে এনসিএফ 2005 নাগরিক শব্দের পরিবর্তে কোন নাম প্রস্তাব করা হয়েছে? তো সেটাও আমরা জেনে গেছি। এনসিএফ 2005 অনুযায়ী নাগরিক শব্দের পরিবর্তে রাষ্ট্রবিজ্ঞান শব্দটাকে কিন্তু প্রস্তাবিত করা হয়েছিল। পরে যেটা প্রশ্ন, এনসিএফ 2005 অনুযায়ী পাঠ্যপুস্তকের নশন পরিবর্তন করার কথা বলা হয়েছে, এই বিষয়ে কি পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে? তো সেটাও আমরা দেখেছি যে পাঠ্যপুস্তককে উদ্দেশ্যমূলক করে তুলতে হবে, শিখন দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনা প্রয়োজন, যাতে শিক্ষার্থীরা জ্ঞান এবং দক্ষতা অর্জন করতে পারে। এর সাথে 509 ব্লক 1 এর ইউনিট 2 কমপ্লিট হয়ে যাচ্ছে। তো পরবর্তী যে ইউনিটগুলো রয়েছে, পরবর্তী ব্লক যেগুলো রয়েছে 509 এর ব্লক 2 আমি আজকেই বিকেলবেলা ডিসকাশন স্টার্ট করব। ততক্ষণ কিপ স্টাডিং এন্ড স্টে টিউনড উইথ SM10 টিউটোরিয়াল। মার্ক থাকছে, তো চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজি থেকে 30টা কোয়েশ্চেন হচ্ছে 30 মার্ক।